প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। 22,000 কোটির ঋণ শোধ মাত্র 6.5 কোটিতে, বিরাট স্বস্তি পেলেন জি গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র। মৃত্যুপুরী নেপাল থেকে ভেসে আসা সিলিন্ডার হাতাতে ভিড়, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি, বৈঠকে তদন্ত কমিশন। পুলিশকে কলার ধরে মার, বেআইনি বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ধুমধুমার। পুরসভার আশ্রয়ে থাকতে নারাজ, কোথায় রয়েছেন দুধগরম বিতর্কের সীতা। বাংলায় শিল্পের অমৃতকাল, নিউটাউনে তথ্য প্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান। নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে কীর্তি ফাঁস 4 কর্মীর। কৈলাসে মহাপ্রলয়, হিমালয়ে উষ্ণায়নের প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি, কতটা ঝুঁকিতে বাংলা। স্বাধীনতার 80 বছর পেরিয়েও আলো নেই, সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি। জন্মাষ্টমীতে কৃষ্ণ প্রেমের জোয়ার, দেশের এই 5 তীর্থক্ষেত্রে মিলবে ভক্তির আসল খোঁজ। নিউ মার্কেটের যৌতুগৃহ হোটেল ভবনেই 40 ট্রেড লাইসেন্স, নজরে তৃণমূল জমানার দুর্নীতি। রক্তদান শিবিরে ভুয়ো মেডিকেল অফিসার, বিতর্কে ন্যাশনাল মেডিকেলের একাধিক ডাক্তারি পড়ুয়া। যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় গুরুত্ব বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কি বার্তা অর্থমন্ত্রীর। হরপাবানে বিধ্বস্ত নেপালে আজকে মুকুলের পুত্রবধূ, যোগাযোগ করা যাচ্ছে না, ঘুম উড়েছে শুভ্রাংশুর। নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ, কাঁদছেন সদ্গুরু, হাত পা কাঁপছে ধর্মগুরুর। মৃত 353, তিব্বতে আজকে 200 ভারতীয়, বিধ্বস্ত নেপালি নাগরিকদের সুরতেহাল জানালো দিল্লি। বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন, এবার 7 দিন সবেতন ছুটি দেবে সংস্থা। প্রাসাদে প্রত্যাবর্তন বাদশার, 1.5 বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মান্নাতে ফিরছেন শাহরুখ। সাইনবোর্ডও রইল না তৃণমূলের, অবৈধ দাবি করে অভিষেকের দপ্তরে পুরসভার অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ধুমধুমার। আরজিকর দুর্নীতি মামলা, সন্দীপ ঘোষের জামিন আর্জি নিয়ে কি বক্তব্য, সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট। অন্নপূর্ণা প্রাপকদের বাড়িতে গর্বিত স্টিকার লাগালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুনের ঘটনায় ভিনরাজ্য থেকে গ্রেপ্তার 2 সুপারি কিলার, গাড়ি থামিয়ে গুলি, পর কোপ। নদিয়ায় কংগ্রেস নেতা ও পুত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ 3। কানপুরে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, মৃত্যু উভয় পাইলটেরই, একজনের ছিল 3000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা। প্রশ্ন ফাঁস, মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার, তরুণীর প্রেম ভাঙতেই প্রকাশ্যে দুর্নীতি, ধৃত সরকারি অফিসার সহ 6। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে এক এক করে বিস্তারিত খবর নিয়ে। 22,006 কোটি টাকার ঋণ, অথচ ওই বিপুল ঋণ মকুব হয়ে যাবে স্রেফ 6.5 কোটি টাকা দিলেই। ঋণ খেলাপি মামলায় বিরাট স্বস্তি পেলেন জি গ্রুপের কর্ণধার তথা প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ চন্দ্র। তার দেওয়া ঋণ মকুবের প্রস্তাব গ্রহণ করে নিল আদালত, ফলে তিনি ওই বিরাট ঋণের ফাঁদে পড়েও কোনো শাস্তি পেতে হবে না সুভাষ চন্দ্রকে। একটা সময় তিনি ছিলেন দেশের একেবারে প্রথম সারির ব্যবসায়ী। এসএল গ্রুপের নানাবিধ ব্যবসায় কোটি কোটি টাকা ঢুকত তার পকেটে। জি গ্রুপের মাধ্যমে দেশের মিডিয়া ব্যবসায় প্রথম সারিতে নাম লিখিয়েছিলেন, কিন্তু কালের চক্রে সব খুইয়েছেন সুভাষ চন্দ্র। প্রাক্তন বিজেপি সাংসদ এখন ঋণ খেলাপি, তার নামের পাশে সব মিলিয়ে ঋণ রয়েছে 22,006 কোটি টাকা, এবং সেই ঋণ মেটাতে তিনি অপারগ। তবে এই বিপুল ঋণ মেটাতে না পারলেও প্রাক্তন বিজেপি সাংসদকে খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না, বরং অতি সস্তায় সেই ঋণ মেটানোর ব্যবস্থা তাকে করে দিল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে বেশ কিছুদিন ধরেই সুভাষ চন্দ্রের রিপেমেন্ট প্ল্যান নিয়ে শুনানি চলছিল। সুভাষ চন্দ্র আদালতে জানিয়ে দিয়েছিলেন তিনি ওই বিপুল ঋণ শোধ করতে অপারগ। ব্যক্তিগত সম্পত্তি থেকে বড়জোর 6.5 কোটি টাকা শোধ করার সামর্থ্য রয়েছে তার, যা কিনা তার মোট ঋণের 0.03% মাত্র। সুভাষ চন্দ্রর এই প্রস্তাব নিয়ে ঋণদাতাদের মতামত গ্রহণ করা হয়েছিল। 80% ঋণদাতাই প্রস্তাব মেনে নিয়েছে। এলআইসি হাউজিং ফাইন্যান্স, এইচডিএফসি, এক্সিস, কানাড়া ব্যাংকের মতো ঋণদাতারা ওই প্রস্তাবের বিরোধিতা করেছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঋণদাতা এই প্রস্তাব মেনে নিয়েছে। তাদের বক্তব্য, এই প্রস্তাব না মানলে যে নামমাত্র অর্থ উদ্ধার হচ্ছে সেটাও উদ্ধার হতো না, তাই প্রস্তাব মানা ছাড়া উপায় ছিল না। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ঋণদাতার প্রস্তাব মেনে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল সুভাষ চন্দ্রের প্রস্তাব মেনে নিয়েছে।
ওই প্রস্তাব অনুযায়ী মোট 6,25,00,000 টাকা সব ঋণদাতার মধ্যে ভাগ করে দেওয়া হবে। সুভাষচন্দ্র ওই চুক্তিতে 99.97% টাকাই ছাড় পাচ্ছেন। উদাহরণ হিসেবে বলা হয়, এলআইসি হাউসিং এর কাছে তার ঋণ ছিল 1,322 কোটি টাকা। সেই ঋণের মধ্যে মাত্র 39 লক্ষ টাকা ফেরত পাবে এলআইসি। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে যে সব সংস্থা ওই প্রস্তাব মানতে রাজি হয়নি, সেই সব সংস্থাকেও এই সিদ্ধান্ত মানতে হবে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। প্রকৃতির রোষে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে নেপালে, ভেসে গিয়েছে ঘরবাড়ি। এদিকে এই দুর্যোগে আখের গোছাতে নেমে পড়েছেন একদল মানুষ। নদীতে ভেসে আসা রান্নার গ্যাস সিলিন্ডার, ঘরবাড়ির অংশ, কাঠের সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ভেসে আসা এইসব সামগ্রীর লুটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে নেপাল রসুয়া জেলায় ভয়ঙ্কর তাণ্ডব চালানোর পর কাদা জলে বিশাল পরিমাণ আবর্জনা বয়ে নিয়ে চলেছে নদী। তার পাড়ে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে মানুষ। সেই আবর্জনার মধ্য থেকে এক ব্যক্তি তুলে নিয়ে আসছেন রান্নার গ্যাসের সিলিন্ডার, কাঠের সামগ্রী সহ নানা মূল্যবান জিনিস। সেই ভিডিও সামনে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি লিখেছেন, মানুষের মানবিকতা যে কতখানি নিচে নেমে গিয়েছে তার জ্বলন্ত উদাহরণ এটি। কেউ লিখেছেন, শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে, অথচ এরা তাদের জিনিসপত্র লুট করে বিজয় হাসি হাসছে। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আবার কেউ লিখছেন, বিপদের সুযোগ। জানা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওগুলি মূলত নেপাল ও বিহার সীমান্তবর্তী অঞ্চলের ওপর থেকে ভেসে আসা সকল সামগ্রী জড়ো হয়েছে এইসব অঞ্চলে, সেখানেই চলছে লুট। উল্লেখ্য, গত বুধবার সকালে ভোটেকুশি নদীর ভয়ঙ্কর হরপাবানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। এখনো পর্যন্ত এই বিপর্যয় 175 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত 750 জন, যার মধ্যে রয়েছেন 300 জন ভারতীয়। এই ভোটেকুশি নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে নেপালে প্রবেশ করেছে। এখানে সুনকোশি নদীর সঙ্গে মিলিত হয়েছে। পরে এই নদী সপ্তকোশি নদীতে পরিণত হয়ে ভারতের বিহারে প্রবেশ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বদলে সল্টলেকের ক্যাম্পাসে হলো যাদবপুর কাণ্ড নিয়ে তদন্ত কমিশনের বৈঠক। কমিশনের চেয়ারম্যান হিসেবে বৈঠকে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। এছাড়া রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের IQAC-র ডিরেক্টর অধ্যাপক সৌমেন্দু চট্টোপাধ্যায় এবং উপস্থাপক কর্মকর্তা হিসেবে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো অ্যানালিস্ট সুমন্ত জানা। বাম ছাত্র সংগঠনের সদস্যদের একাংশের দাবি ছিল তদন্ত কমিশনে ছাত্র প্রতিনিধি রাখতে হবে, যদিও সেই দাবি মান্যতা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বৈঠক শুরুর আগে কমিশনের চেয়ারম্যান প্রণব কুমার চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাছে আসা অভিযোগগুলি কিভাবে নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে স্থির করা হবে। সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। জমা পড়া অভিযোগ, পেপার কাটিং, ক্লিপিংস খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের দেওয়া সমস্ত তথ্য বিশ্লেষণ করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘটনার তদন্ত হবে বলেও জানান তিনি। এদিকে এদিনই কলকাতা হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবাধে বহিরাগত প্রবেশ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর আইনজীবীর দাবি, বহিরাগতদের তাণ্ডবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, তাই তা অবিলম্বে বন্ধের দাবি জানান মামলাকারী। আগামী সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার জরুরি শুনানি হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, গত 19 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেটসুর জিবি মিটিং হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়, পোড়ানো হয় পতাকা, রাতে তাণ্ডব চলে বিশ্ববিদ্যালয়ে। সেই ঘটনার রেস থাকে পরের দিন পর্যন্ত। দুই পক্ষের প্রতিবাদ কর্মসূচি চলাকালীনও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মাঝেই ভেঙে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এমব্লেম। তা নিয়ে রাজনৈতিক চাপানোতার চরমে ওঠে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে 3 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। তারাই এদিন বৈঠকে বসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুমধুমার। ওই অফিসে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় এক প্রস্ত। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী সিঁড়িতে পড়ে যান বলেই খবর। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। কলকাতা পুরসভার দাবি, ওই বিলবোর্ডটি বেআইনি, তাই সেটি যে কোনো ভাবে খুলে দেওয়া হবে। অভিষেক অবশ্য সে দাবি মানতে নারাজ। অভিষেক বলেন, আমার অফিসের বাইরে কি বোর্ড লাগাবো তা পুরসভা ঠিক করবে। আজ হাতে নাতে ধরা পড়া গিয়েছে। অর্ডার ঠিক করতে গিয়েছে,
পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি গ্যাস কাটার দিয়ে আপনি তদারকি করতে এসেছেন, এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ বেশ কয়েকজন পুরকর্মী এবং পুলিশ আধিকারিক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছান। তাদের সঙ্গে রয়েছে গ্যাস কাটার। বেরিয়ে আসেন অভিষেক, অর্ডার কপি দেখতে চান। অভিষেকের দাবি পুরকর্মীরা তা দেখাতে পারেননি, তা নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডাও হয়। অভিষেক বলেন, আমার অফিসের বাইরে কি বোর্ড লাগাবো তা পুরসভা ঠিক করবে। আজ হাতে নাতে ধরা পড়া গিয়েছে, অর্ডার ঠিক করতে গিয়েছে। পুলিশের তাগিদ পুরসভার থেকে বেশি গ্যাস কাটার নিয়ে আপনি তদারকি করতে এসেছেন, এটা বেআইনি প্রবেশ ছাড়া কিছুই নয়। বিজেপিকে তোপ দেগে অভিষেক আরো বলেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, দেশে গণতন্ত্র সংবিধান বলে কিছু নেই। প্রয়োজনে আদালতে মামলা হবে, বিচার ব্যবস্থা যা রায় দেবে মাথা পেতে নেব। এরপর অর্ডার কপি সংশোধন করতে চলে যান পুরকর্মীরা। কিছুটা সময় পর পুলিশ কার্যত জোর করে ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে পড়ে। বেশ কয়েকজন মহিলা নিরাপত্তা রক্ষীর সঙ্গে হাতাহাতি হয় মহিলা পুলিশের। যেভাবে সম্ভব ওই বিলবোর্ডটি এদিন খোলা হবে বলেই জানান পুরকর্মীরা। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের শিকার সীতা সরকারি আশ্রয়ে থাকতে রাজি হচ্ছেন না। যদিও বিতর্কের জেরে বিজেপির রাজ্য দপ্তরে তার সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আস্থা জানান মুখ্যমন্ত্রীর কথায়। তখনই মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভাকে আশ্রয়ের জন্য নির্দেশ দেন। কিন্তু মঙ্গলবার থেকে পুরসভা ও পুলিশ যৌথভাবে চেষ্টা করেও ফুটপাতবাসী সীতা ও তার ছোট দুই মেয়েকে সরকারি আশ্রয়স্থলে থাকতে রাজি করাতে পারেনি। বেলেঘাটা ও রামমোহন রায় রোড দুটি আশ্রয় নিয়ে গেলেও তিনি থাকতে চাননি। যদিও সীতার মেয়ে পূজা পুরসভার এই ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে সরকারি আশ্রয় থেকে গিয়েছেন, কিন্তু কোথায় গেলেন সীতা ওরফে রশিদা এবং তার ছোট দুই মেয়ে? যার সঙ্গে বিজেপির সদর দপ্তরে সীতা গিয়েছিলেন সেই বিধায়ক সজল ঘোষ জানান, নিরাপদ আশ্রয়ে আছেন সীতা ও দুই মেয়ে, দলের কর্মীদের বাড়িতে আছেন। বলে রাখা ভালো, দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা সীতা দেবী। যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাকে সেই কাজে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। পরে প্রশ্ন করে জানতে পারেন তাদের কোনো বাড়ি বা থাকার জায়গা নেই। 50 বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতই ঠিকানা। এই ভিডিও ভাইরাল হতে অনেকে অগ্নিমিত্রা পালের মানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন। পাল্টা ভিডিও বার্তায় সোমবার অগ্নিমিত্রা বলেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল। গত সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতেই মমতাকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনে তথ্য প্রযুক্তি সংস্থা L&Tর বিশাল অফিস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে আনন্দ নিকেতন নামে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন তিনি। এই অফিসটি 7,48,000 বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত। অফিস উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংস্থার নিউটাউন ক্যাম্পাসে মোট 5,800 জনের কর্মসংস্থান হবে। যেসব দক্ষ ও মেধাবী রাজ্যবাসী বাংলা ছেড়ে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা অন্য কোনো দেশে চলে গিয়েছেন, তাদের রাজ্যে ফেরার বার্তা দেন শুভেন্দু। তার কথায়, দয়া করে ফিরে আসুন, এখানে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হয়েছে। বৃহস্পতিবার নিউটাউনে L&Tর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পীযূষ কানোরিয়া। অফিস উদ্বোধন করে শুভেন্দু জানান, রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ডবল ইঞ্জিন সরকার। এই ক্যাম্পাস একটি বার্তা বহন করছে, আবার বাংলার শীর্ষস্থানে যেতে পারে। ডবল ইঞ্জিন সরকার রাজ্যে কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। ছোট শিল্প উদ্যোগকে সাহায্য করবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, রাজ্যে আরো বিনিয়োগ হবে। শুভেন্দুর কথায়, রাজ্যে দক্ষতা সম্পন্ন কর্মীর কোনো অভাব নেই। আগের সরকার যোগ্যদের সম্মান দিতে পারেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। যুব সমাজকে আর রাজ্য ছাড়তে হবে না। বাংলার পুনর্গঠনে ডাবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি পশ্চিমবঙ্গে আরো বিনিয়োগ হবে। পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এক নাবালিকাকে হোটেলে নিয়ে গিয়ে মধুচক্র তথা যৌন ব্যবসায় নামানোর ছক, আর তা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের আধিকারিকরা। ঘটনায় যুক্ত 4 জনকে একেবারে হাতে নাতেই গ্রেপ্তার করা হয়। যৌন হেনস্থার অভিযোগে ওই 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত 4 জনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের পেছনে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কিভাবে ওই নাবালিকাকে উদ্ধার করলো লালবাজার? গড়ফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। জানা গেছে, দক্ষিণ কলকাতার গড়ফার একটি হোটেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ধৃতদের নাম আশিস ভরদ্বাজ, শেখ শাহাবুদ্দিন, মুজাফফর হোসেন ও স্বরূপ দাস।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকা একটি পানশালায় গান গায়। সেই সূত্রেই ওই হোটেলের কর্মীদের চোখে পড়ে যায় সে। গরফার ওই হোটেলে গান গাইলে মোটা টাকা পাওয়া যাবে, সেই টোপ দিয়ে ওই নাবালিকাকে হোটেলে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছে বলেও দাবি। শুধু তাই নয়, অভিযুক্তদের ছক ছিল ওই নাবালিকাকে যৌন ব্যবসায় নামানোর। এমনকি এজন্য ধৃতরা খদ্দেরও খুঁজতে শুরু করে দেন বলে দাবি তদন্তকারীদের। কিন্তু তার আগেই ফাঁস হয়ে যায় ধৃত ওই 4 জনের কীর্তি। জানা যায়, এর মধ্যে কোনো মতে এক পরিচিতকে খবর দেয় হোটেলে কার্যত বন্দী থাকা ওই নাবালিকা। সঙ্গে সঙ্গে ওই পরিচিতই পুলিশকে গোটা ঘটনা জানান। এরপরই শুরু হয় তদন্তকারীদের অভিযান। গরফার হোটেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। শুধু তাই নয়, সেখানেই হাতে নাতে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সূত্রে পৌঁছাতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্ব উষ্ণায়নের চরম মাসুল গুনছে হিমালয় পার্বত্য অঞ্চল। প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি। মাত্রাতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে নদী বিশেষজ্ঞ হিমবাহ গলে পিছিয়ে যাচ্ছে। সামনে তৈরি হচ্ছে হিমবাহ হ্রদ। এখনো পর্যন্ত হিমালয় জুড়ে এমন 200টিরও বেশি বিপজ্জনক হিমবাহ হ্রদের হদিশ মেলেছে। এর মধ্যে শুধু সিকিমেই রয়েছে 17টি, যেগুলিতে কোনো দুর্ঘটনা ঘটলে সরাসরি প্রভাবিত হবে পশ্চিমবঙ্গ। নেপালের বিপর্যয়ের প্রভাবও বিহার হয়ে পশ্চিমবঙ্গে পড়বে। আসলে ভূপ্রাকৃতিক গঠন অনুযায়ী নেপালের গণ্ডকী ও কোশি নদীর ঢাল অত্যন্ত খাড়া। ফলে পাহাড়ি উপত্যকায় মেঘভাঙা বৃষ্টি, ভূমিকম্প কিংবা ধসের কারণে প্লাবন ভূমির দুপাশ ধসে নদী খাত অবরুদ্ধ হয়। এরপর জমা জল হঠাৎ বাঁধ ভেঙে নেমে এলে তৈরি হয় বিধ্বংসী হরপা বান বা গ্লেসিয়ার লেক বাস্ট ফ্লাড। যে এলাকায় বিপর্যয় নেমেছে সেখানে বা আশেপাশের অঞ্চলে কোনো ভারী বৃষ্টিপাত হচ্ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় 33 ফুট অর্থাৎ 10 মিটার উঁচু কাদা, পাথর ও জলের একটি বিশাল দেওয়াল আছড়ে পড়ে। কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তাও ছিল না, তাই স্থানীয় মানুষ ও প্রশাসন সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন। নেপালের প্লাবন ভূমিতে অনিয়ন্ত্রিত জনবসতি ও অপরিকল্পিত নির্মাণের ফলে এই দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বহু গুণ বেড়ে যায়। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি তা হলো, নেপাল চীন সীমান্তবর্তী তিব্বতে একটি বিরাট বরফ ও পাথরের ধস নেমেছিল। এই ধসের জেরে লেন্দে খোলার প্রবাহ আটকে ব্যারাজের মতো জল জমে। পরে সেই জল একসঙ্গে প্রবল বেগে নিচে নেমে আসায় ভোটকোশি ও ত্রিশূলী নদীতে হরপা বান নামে। ঘটনার সময় তিব্বত অঞ্চলে 4.4 মাত্রার একটি ভূকম্পন রেকর্ডবন্দিও হয়। এখন দেখা যাচ্ছে এই ভূমিকম্পের জেরে হিমবাহ বা পাহাড়ি ধস নেমেছিল কিনা। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্রের মতে, বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে হিমালয় অঞ্চলে এ ধরনের আকস্মিক বিপর্যয় ও তুষার ধসের মাত্রা ও পুনরাবৃত্তি দ্রুত বাড়ছে। 1980 সালের তামুরের নাগমা পোখারি, 1981-র ঝাংঝাংবো হ্রদ, 1985-র দুধকুশির এবং 1998-এর ট্যাম পোখরি বিপর্যয় উল্লেখযোগ্য। 1981 সালে ঝাংঝাংবো হ্রদ ভেঙে 1 ঘন্টায় প্রায় 1.9 কোটি ঘন মিটার জল নেমেছিল। 2013 সালের জুনে কেদারনাথের চূড়াবাড়ি হিমবাহ সংলগ্ন হ্রদ ফেটে ও মেঘভাঙা বৃষ্টিতে হরপা বানে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। 2023 সালের অক্টোবরে সিকিমের দক্ষিণ লোংক হিমবাহ হ্রদ ফেটে তিস্তা নদীতে ভয়াবহ প্লাবন হয়, ধ্বংস হয় বিদ্যুৎ প্রকল্প। 2025-এর আগস্টে উত্তরকাশীর ধারালিতে অতিবৃষ্টি ও পাহাড়ি ধসে ক্ষিপ্রগতির ডেব্রিস ফ্লো এবং হরপা বানে লোকালয় তছনছ হয়ে যায়। উপগ্রহ চিত্র এবং আন্তর্জাতিক পরিবেশ গবেষণার তথ্য নিশ্চিত করে যে হিমালয়ের হিমবাহ সংকোচন অত্যন্ত দ্রুত হারে ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে জল জমে নতুন নতুন হ্রদের আয়তন প্রতিদিন বাড়ছে। নেপাল, উত্তরাখণ্ড ও সিকিমের এই প্রাকৃতিক ভাঙ্গন কেবল পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ থাকছে না, এটি গঙ্গা ও তিস্তা অববাহিকা ধরে পশ্চিমবঙ্গ ও বিহারের সমতল ভূমির নিরাপত্তা ও নদী বাস্তুতন্ত্রের ওপর স্থায়ী বিপজ্জনক ছায়া ফেলেছে। ফারাক্কা ব্যারেজও নদীর পলি পরিবহন ও তলদেশের চরিত্র বদলেছে। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় এই গোত্রর বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। সিকিমের গ্লেসিয়ার লেক ফাটলে তিস্তা নদীপথে জল ও ডেব্রিস নেমে এসে উত্তরবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। আগেও এর প্রমাণ মিলেছে। পাশাপাশি অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি ও দুর্বল পাহাড়ি ভূপ্রকৃতির কারণে
ভূমিধস ও হরপাবান সৃষ্টি হয়। নদীতে অতিরিক্ত পলি জমা, অপরিকল্পিত নির্মাণ এবং নদী তীর ও পাহাড়ি ঢালে জনবসতি ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। তিস্তা, রংপো, রিয়াং, মহানন্দা, বালাসন, তোরসা ও জলঢাকা অববাহিকা বিশেষভাবে বিপজ্জনক। তাই আগাম সতর্কতা, সঠিক ভূমি ব্যবহার পরিকল্পনা, নদীঘাট সংরক্ষণ ও দুর্যোগ প্রস্তুতি অত্যন্ত জরুরি।